সচিবালয় থেকে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদকে সরানোর জন্য, বের করার জন্য গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পরাজিত শক্তির দোসরেরা। এটি অনেকেই খালি চোখে হয়তো বুঝতে পারবেন না বা বোঝার চেষ্টাও হয়তো অনেকে করবেন না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আমাদের এই তরুণ উপদেষ্টা আসিফ এবং নাহিদ তাদেরকে কিভাবে বাংলাদেশ সচিবালয়, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেখান থেকে বের করা যায়, সেটা নিয়ে বড় ধরনের একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। এই যে গত কয়েকদিন আগে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, আগুন লাগলো, এটাকে অনেকেই সাধারণ কোনো আগুন মনে করেন, যে আগুন তো লাগতেই পারে। ইভেন সরকারি যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির প্রতিবেদনও তারা এটাকে সাধারণ আগুন বলেছেন। শর্ট সার্কিট থেকে নাকি এই আগুন লেগেছে। হাউ রিডিকিউলাস! চিন্তা করে দেখুন, এটা নাকি শর্ট সার্কিট থেকে। এবং তারা বেশ কিছু সিসিটিভি ফুটেজ মিডিয়াতে ছেড়েছেন, যে সিসিটিভি ফুটেজগুলো আমি দেখলাম, প্রত্যেকটি ফুটেজে কাটপিস করা ভিডিও, মানে একটাও পুরোপুরি সিসিটিভি ফুটেজ প্রচারিত হয় নাই বা পাবলিক হয় নাই। এখন এই যে আমি বললাম যে উপদেষ্টা নাহিদ এবং আসিফকে সচিবালয় থেকে বের করার একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। কেন তারা এই আসিফ এবং নাহিদদের সচিবালয় থেকে বের করতে চায়? কারণটি পরিষ্কার। এই সচিবালয়ে এখন পর্যন্ত ৯৫% চেয়ারে খুনি হাসিনা এবং তার দোসররা বসা, ভারতীয় রয়ের দালালরা বসা। এবং তারা ভালো করেই জানে এই সচিবালয় যতক্ষণ আমাদের নিয়ন্ত্রণে থাকবে ততক্ষণ বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে, আমরা যা বলবো তাই হবে। বাস্তবিক অর্থে তাই হচ্ছে। আওয়ামী লীগের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এখন পর্যন্ত হয় নাই। সারা বাংলাদেশে নানান সংকট, ঝুঁকি, এটা সেটা। কেন কেন হচ্ছে? কারা করছে? ওই সচিবালয় থেকে নির্দেশ। এখন প্রশ্ন করতে পারেন, ভাই, যে তাদের কেন সচিবালয় থেকে বের করতে তারা ষড়যন্ত্র করছেন? তাদের উদ্দেশ্যটা কি? লাভটা কি? লাভ আছে, ফায়দাও আছে। দেখুন, আসিফ এবং নাহিদ তারা তরুণ, ইয়াং, তাদের ভুল আছে, ত্রুটি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু তাদের মধ্যে একটা স্পিরিট আছে, উদ্যম আছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। এই উদ্যমটাকে, এই স্পিরিটটাকে ওরা ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায়। ওরা জানে এই তারুণ্যের শক্তিটা ইউনাইটেড হলে, একতাবদ্ধ হলে, এগিয়ে গেলে, এই যে ভারতীয় চর রয়ের দালাল যারা, এদের যে রাজত্ব, বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার যে মিশন, এটা তারা বাস্তবায়ন করতে পারবে না, সাকসেস করতে পারবে না। এজন্যই মূলত তারা পরিকল্পিতভাবে আমাদের তারুণ্যের শক্তিগুলোকে বিভাজিত করে রাখার চেষ্টা করছে, ফ্র্যাকশনের মধ্যে রাখার চেষ্টা করছে, আর আমাদের এই উপদেষ্টা নাহিদ আসিফদের পরিকল্পিতভাবে ড্যামেজ করার একটা অশুভ চিন্তা তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। একবারই পরিষ্কার। আমি যদি কয়েকটা প্রমাণ দেখাই, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে আগুনটি লাগলো সচিবালয়ে, আপনারা দেখেছেন না আগুনটি কোথায় লাগছে? একটা বিল্ডিং, এবার দুটি জায়গায়। সে দুটি জায়গায় কোথায়? আসিফের দপ্তর, নাহিদের দপ্তর। মানে তারা যেখানে বসে ঠিক সেই জায়গাটিতে টার্গেট করে আগুনটি লাগানো হয়েছে। শর্ট সার্কিট হলে হঠাৎ করে একই বিল্ডিং এর দুটি দপ্তরে, অর্থাৎ আসিফের মন্ত্রণালয়, নাহিদের মন্ত্রণালয়, এই দুটি জায়গাতে লাগবো, আর অন্য কোথাও শর্ট সার্কিট হলো না। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই যে তদন্তকারী সংস্থা বা কমিটি, এরা যে প্রতিবেদনটা দিল, এই প্রতিবেদন কতটুকু গ্রহণযোগ্য আই ডোন্ট নো। তবে আমি মনে করি এটি পরিষ্কারভাবে একপেশে এবং বায়াসড একটি প্রতিবেদন। হয়তো এই প্রতিবেদনও ভারতীয় চররা চাপ দিয়ে তাদেরকে দিয়ে করিয়েছে। গতকাল রাতে হঠাৎ করে শুনলাম আসিফ এবং নাহিদদের অফিস করার জন্য নাকি ওই সিটি কর্পোরেশন ভবনগুলোতে তাদের দপ্তর মানে ঠিক করা হচ্ছে, রেডি করা হচ্ছে। ভেরি ডেঞ্জারাস, একবারই বিপজ্জনক। আসিফ নাহিদদের আমরা কালকেই জানিয়েছি, তোমরা অফিস করবা সচিবালয়ে, প্রয়োজনে ব্রান্দায় করবা, সামনের মাঠে করবা, অফিস সচিবালয়ের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে তাঁবু টাঙিয়ে ডেস্ক বসিয়ে সেখানে অফিস করবা। তারপরেও
সচিবালয়ের বাইরে তোমাদের দপ্তর নিয়ে যাব না। পরিষ্কার। তারা এসব পুড়িয়ে জ্বালিয়ে দিয়ে তাদেরকে এখন সচিবালয়ের বাইরে অফিস করার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। নাহিদ আসিফদের সচিবালয় থেকে বের করতে পারলেই তাদের 16 কলা পূর্ণ হয় এবং অশুভ যে চিন্তা, যে মিশন, সেটা তারা বাস্তবায়ন করতে পারে। একবারই পরিষ্কার। আসিফের দপ্তর যদি সচিবালয়ের বাইরে যায়, নাহিদের দপ্তর বাইরে যায়, এরপরে তার কেউ ওখানে এভাবে থাকলো না। তরুণদের মধ্যে থেকে সব তারা রাম রাজত্ব একবারে তাদের মতো করে ঢেলে সাজাবে, কাজ করবে। তো এই জন্য আমরা বলেছি বাইরে যাওয়া যাবে না, সচিবালয়ের মধ্যে প্রয়োজনে যতদিন তোমাদের দপ্তর মন্ত্রণালয় ঠিক হতে সময় লাগবে ততদিন ব্রান্দায় কিংবা অন্য কোনো রুমে অফিস করবা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, এগুলো অত্যন্ত ডেঞ্জারাস কথা। হ্যাঁ, আমরা সরকারকে অনেক সমালোচনা করছি, দোষারোপ করছি, ট্রু। এই সরকারের উপদেষ্টা পরিষদে অনেক অর্থ দেশ পরিচালনায় অজ্ঞ ব্যক্তি আছেন। এদের কারণে এই সরকার যথাযথ ফাংশন করছেন না। আমরা বলেছি এই উপদেষ্টা পরিষদ সংস্কার করার জন্য, তারা কথা শুনে না। এই জন্য নানান সংকট, নানান সমস্যা সারা দিক থেকে কিন্তু শুরু হয়েছে। তারা না করলে সামনে আরো বড় বিপদ দেখা দিবে এবং এই বিপদগুলো ডিল করা, সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে না। আমরা অপেক্ষা করছি, কথা বলছি তাদের সাথে, দেখি কতটুকু করে। আর কিছু বিষয় আপনাদের সাথে মনে করি যে শেয়ার করার দরকার। আসলে এই যে তারুণ্যের অগ্রযাত্রা, তারুণ্যের শক্তি, এই শক্তিগুলোকে কেন জানি পরিকল্পিতভাবে বিগত 54টি বছর বাংলাদেশের রাজনৈতিক দল, আগ্রাসী রাজনৈতিক শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে ডিভাইডেশনে রেখেছিল, পরিকল্পিতভাবে। কেন? কারণ তারা জানে যে এই তরুণরা যদি ইউনাইটেড হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তারা তাদের অশুভ চিন্তা, অশুভ শক্তি বা অশুভ রাজনৈতিক ফায়দা এই তরুণদেরকে ব্যবহার করে আর করতে পারবে না। আর তরুণরা ইউনাইটেড হলে এইসব মানধাত্তার আমলের যে চিন্তা চেতনা, এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। এই তরুণরা ইউনাইটেড হলে তরুণদেরকে ব্যবহার করে সিরি হিসাবে ক্ষমতায় যাওয়া যাবে না। এই জন্য তারা পরিকল্পিতভাবে তারুণ্যের শক্তিগুলোকে বিভাজনের মধ্যে রেখেছে, আলাদা করে রেখেছে। তাই এই তারুণ্যের শক্তিগুলোকে আর বিভাজনের মধ্যে রাখা যাবে না। তারুণ্যের প্রত্যেকটি শক্তিকে এক হতে হবে, এক করতে হবে। দেখেন এই আন্দোলন, জুলাই আগস্ট বিপ্লব, তারুণ্যের শক্তিটাই কিন্তু সামনে ছিল, লিড দিয়েছে। আমরা রাজনৈতিক দল সবাই ছিলাম, এবং বিএনপি বলেন, জামাত বলেন, আমরা গণ অধিকার পরিষদ বলেন, অন্যান্য দল, এই প্রত্যেকটা দলের তারুণ্যের যে শক্তিটা, বিএনপির যে তারুণ্যের শক্তিটা, তারা কিন্তু সামনে থেকে এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জামাত ইসলামের তারুণ্যের যে শক্তিটা, তারা কিন্তু সামনে থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমরাও তরুণ, আমরাও বলিষ্ঠ ভূমিকা রেখেছি। তাই আমরা চাই তারুণ্যের যে শক্তিগুলো আছে, এগুলো যদি ইউনাইটেড হয়, এক জায়গায় আসে, এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে বেশি সময় লাগবে না। আর এই তারুণ্যের শক্তিগুলোকে এক হতেই হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনি যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের চিন্তা করছেন, আপনি যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করছেন, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটি তারুণ্যের শক্তি ইউনাইটেড হবে, ঐক্যবদ্ধ হবে। এখন তারুণ্যের শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে নানাভাবে বিভাজিত, আর বিভাজিত থাকা যাবে না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে তারুণ্যের এই শক্তিগুলোকে যদি এক করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে আমাদের বেশি সময় লাগার কথা না, এবং লাগবেও না ইনশাআল্লাহ। তাই আমরা সম্মিলিতভাবে তারুণ্যের সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আপনাদের সবাইকে নিয়ে আমরা এক নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারবো। তাই আসুন, দল মত নির্বিশেষে আমরা তারুণ্যের এই শক্তিগুলোকে এক করি, ঐক্যবদ্ধ হই। আমাদের ভুল আছে, ভুল থাকতে পারে, আমরা তো মানুষ, ফেরেশতা না, মানুষেরই তো ভুল হয়। ভুল শুধরাই দিবেন, ভুল শুধরিয়ে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে সামনে কাজ করতে চাই। আমাদের সেই মানসিকতা আছে। ভুল করলে আমরা শুধরাই নিব, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তারপরেও আমরা বলি, ছোট ছোট ব্যক্তি স্বার্থ ফেলে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যদি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই, তারুণ্যের শক্তিগুলোকে এক করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে। বিশেষ করে আমরা যারা 18 কোটা আন্দোলনের ছিলাম সম্মুখ সারিতে, 24-এ যারা নেতৃত্ব দিয়েছেন, এই দুটো শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারে এবং এর সাথে আরো যে তারুণ্যের শক্তিগুলো, আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হতে সময় লাগবে না। যাই হোক, দল মত নির্বিশেষে আমরা আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করি। আমরা জনগণকে নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। আর কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি, প্রতিহিংসা, এই রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা এখন নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশকে উপহার দিতে চাই। ভালো থাকবেন। আজকে জুম্মাবার, এখনই আজান হবে। সকলকে জুম্মাবারের শুভেচ্ছা, মোবারকবাদ।
ইনশাআল্লাহ আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা বিনির্মাণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।